জনাব এম এ মজিদ, অ্যাডভোকেট আদম সুফি, অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল ভাই, আরও আছেন আমাদের সাবেক এমপি অ্যাডভোকেট রিনা পারভিন, পঞ্চগড় বারের সেক্রেটারি অ্যাডভোকেট বারি, পঞ্চগড় জেলা বিএনপি, যুব দলের, ছাত্র দলের, শ্রমিক দলের, স্বেচ্ছাসেবক দলের, অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখানে আছেন। আমাদের তাছাড়াও বিশেষভাবে আমাদের জেলা বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত সবুজ ভাই, প্রিন্সিপাল বিপ্লব ভাই, পাটোয়ারি ভাই, আব্দুল শহীদ বাবু ভাই, তারা সবাই আছেন, উপজেলা নেতৃবৃন্দ এবং আমাদের ইউনিয়ন নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আজকে এই বিজয়ের পরের সময় আপনাদেরকে আমি বিজয়ের শুভেচ্ছা দিয়ে শুরু করতে চাই। প্রথমেই স্মরণ করছি শ্রদ্ধা ভরে শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ শাকিল, আমাদের পঞ্চগড়ের সন্তান শহীদ মোহাম্মদ সাগর সহ এই যত শহীদরা তাদের প্রাণ দিয়ে স্বৈরাচারের হাত থেকে এই দেশকে রক্ষা করে আজকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এনেছে। শ্রদ্ধা করে তাদেরকে স্মরণ করছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে আমি শুরু করছি। আজকে এই দেশে কি অবস্থা ছিল সেটা আপনাদের কাউকে নতুন করে বলে দেওয়ার দরকার নাই। 5ই আগস্টের পরে আমরা দেখেছি এক এক করে উদ্ধার হচ্ছে। 36শে জুলাই অথবা 5ই আগস্টের পরে আমরা গণখবর পেয়েছি, আমরা আয়না ঘরের খবর পাচ্ছি, আমরা বিভিন্ন রকম এরকম যে কত রকম নির্যাতন এবং অবিচার গত 15-16 বছরে হয়েছে। আমরা বিএনপি গত 15-16 বছরে যা বলে এসেছি তার চেয়ে যে কত বেশি হয়েছে এইটা এখন আস্তে আস্তে বের হচ্ছে। আজকে আমাদের তরুণ সন্তানের যারা আজকে বিজয় ছিনিয়ে নিয়ে আসছে, আজকে যারা বৈষম্য বিরোধী আন্দোলনে সমন্বয়কের দায়িত্ব পালন করেছে, যারা রাস্তায় ছিল, যারা মৃত্যুকে ভয় পায়নি, অকুত ভয় হিসেবে যারা মৃত্যুর সামনে এগিয়ে চলে গেছে, যারা এই বিজয়কে ছিনিয়ে নিয়ে এসছে, যারা এখনো আছে এবং দেশ গড়ার কাজে তারা প্রতিনিয়ত ব্যস্ত আছে। আপনারা দেখেছেন যে 5ই আগস্ট বা 36শে জুলাইয়ের পরে দেশে কোনো ট্রাফিক ব্যবস্থা ছিল না। আমাদের এই বাচ্চারা, ছেলে মেয়েরা সারা ঢাকা শহর, সারা দেশে তারা এই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছে এবং সুন্দরভাবে একটা সমাধান করেছে। আজকে বাজার তারা যে নিয়ন্ত্রণ, বাজারের যে দ্রব্যমূল্যের যে অবস্থা ছিল সেই অবস্থাটাকে সঠিকভাবে একটা কিভাবে নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায় সেইটাও তারা চেষ্টা করেছিল। আপনাদের মনে থাকবে এই 15ই জুলাই থেকে 36শে জুলাই পর্যন্ত এই যে 17 দিনের ব্যাপক আন্দোলন, সেখানে আমরা দেখেছি অনেক ছেলেরা এবং মেয়েরা তারা কিভাবে এইরকম একটা শক্তির বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করেছে। অবশ্যই আমরা সহায়ক শক্তি হিসেবে ছিলাম। তাদের এই আন্দোলনের ফলাফল হিসেবে স্বৈরাচারী সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা গেছে। আমরা দেখেছি এরপরে সমন্বয়কদের কয়েকজনকে আজকের এই যে সরকার আছে, এই অ্যাডিংটরি বা তত্ত্বাবধায়ক সরকার, এটাতে তাদেরকে অংশীদারিত্ব দেওয়া হয়েছে। অনেক মেয়েদের বক্তব্য আমরা সেই সময় টেলিভিশনে শুনেছি। রাস্তায় যেভাবে মেয়েরা ছিল, ছেলেরা ছিল, আমরা অভিভূত হয়েছি তাদের কথা শুনে। আজকে অবশ্যই সরকারে আমরা এখনো এই যে যারা মেয়েরা যারা রাস্তায় ছিল তাদের মধ্য থেকে এখনো দেখিনি কাউকে। তো আমি এই সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যে আপনারা এই যে মেয়েরা আমাদের সন্তানেরা যারা রাস্তায় ছিল তাদের মধ্য থেকেও আপনারা সরকারের অংশ করে নেন। আমার বিশ্বাস তারাও সমানভাবে বা আরো ভালোভাবে ভূমিকা রাখতে পারবে।
আমাদের এখানে বহু বক্তা ছিলেন, সবাই একটা দুঃখ করেছেন যে 2 মিনিটের বেশি বলা যাবে না, এই জন্য অনেক কথা বলতে পারছি না। এটা সম্পর্কে আমি ছোট একটা গল্প বলি। গল্প আসলে না, ঘটনা। আপনারা আব্রাহাম লিঙ্কনের সেই বক্তৃতাটার কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, যেখানে তিনি বলেছিলেন যে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল শ্যাল নট পেরিশ ফ্রম দিস ওয়ার্ল্ড। মনে আছে এই বক্তৃতাটা, যেটাতে তিনি বলেছিলেন যে গণতন্ত্রের সংজ্ঞা দিতেছি। এই বক্তৃতাটা আব্রাহাম লিঙ্কনের মাত্র 275 শব্দের বক্তৃতা, এবং এইটা দেওয়ার আগে যিনি বক্তৃতা দিয়েছিলেন তার নাম হচ্ছে এডওয়ার্ড এভারেট। এডওয়ার্ড এভারেট 2 ঘন্টা ধরে বক্তৃতা দিয়েছিলেন। তো 2 ঘন্টা বক্তৃতা দেওয়ার পরে আব্রাহাম লিঙ্কনের তেমন সময়ও ছিল না, বলার কিছু ছিল না, কিন্তু তিনি এমন একটা বক্তৃতা দিলেন যেই বক্তৃতাটা আজকেও আমরা পাঠ্যপুস্তকে পড়ি। কাজেই 2 মিনিট সময় থাকলেই এটার জন্য মন খারাপ করবেন না। 2 মিনিটেও আপনি এমন কিছু বলতে পারেন যেটা সারা পৃথিবী সব সময়ের জন্য স্মরণ রাখবে। আজকে এই প্রত্যয় আমি ব্যক্ত করতে চাই যে আমাদের যে নতুন স্বাধীনতা এসেছে, এই নতুন স্বাধীনতাকে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং সেই কারণেই আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের দল এমন একটা রাজনৈতিক দল যেই দলের নেতা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, যেই দলের নেতা বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করার জন্য বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন একদলীয় শাসনের পরে। আমাদের দলের নেত্রী সেই নেত্রী যিনি এত অন্যায় এবং অত্যাচার এবং অবিচারের পরেও তিনি যখন এই 36শে জুলাইয়ের পরে যখন ঢাকাতে মিটিংয়ে 3 মিনিটের মাত্র ভাষণ দিয়েছিলেন, সেইখানেও তিনি বলেছিলেন যে আমরা সহিংসতার রাজনীতি চাই না, আমরা একটা রাজনীতি চাই যেটা প্রগতির রাজনীতি, সামনের দিকে বাংলাদেশকে গঠনের রাজনীতি। সেই নেত্রী বেগম খালেদা জিয়া আজকে মুক্ত হয়েছে। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান আমাদের এই নতুন বিজয়ের পরে তিনি যে কথাগুলো বলেছেন আপনারা সবাই শুনেছেন। আমার নতুন করে তেমন বলার কিছু নাই, কেবল 2টা কথা আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলেছেন। যখন সংখ্যালঘুদের উপরে বিভিন্ন জায়গা থেকে আমরা শুনতে পেয়েছি যে কিছু অন্যায় এবং অত্যাচার হচ্ছে, সেই সময় তিনি এই কথাটা বলেছেন যে মনে রাখবেন আমরা বাংলাদেশি, এই দেশে সবার সমান অধিকার, এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অধিকার সমান। কাজেই এই সমুন্নত স্বাধীনতা আমাদেরকে এই প্রিন্সিপালগুলো বা এই যে নীতিগুলো, এইগুলো আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। আজকে দেশনায়ক তারেক রহমানের সঙ্গে গতকালকে আমাদের জেলা নেতৃবৃন্দের মিটিং ছিল বা একটি সভা ছিল। এইটার সভাতে তিনি কিছু হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এই হুঁশিয়ারিটা আমি আপনাদের সামনে বলতে চাই। তিনি পরিষ্কার ভাষায় বলেছেন যে আমাদের দলে যদি কোনো সদস্যের সম্পর্কে এরকম অভিযোগ ওঠে যে তারা কোনো রকম চাঁদাবাজির সঙ্গে যুক্ত, তারা মানুষের সম্পত্তি ক্ষয়ক্ষতি করছে, তারা মানুষের বাসার কোনো ক্ষয়ক্ষতি করছে, তারা ব্যবসার ক্ষয়ক্ষতি করছে, মানুষের চা বাগানের পাতা তুলে দিচ্ছে, মানুষের বাসা ভেঙে দিচ্ছে, এই ধরনের কাজ যদি কেউ করে তাদেরকে বিএনপির সদস্য পদ থেকে বহিষ্কার করা হবে। কাজেই আপনারা মনে রাখবেন আমাদের নেতা অত্যন্ত কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। এটার কারণ এই যে আমরা আইনের শাসনে বিশ্বাস করি। গত 17 বছরে একটা স্বৈরাচার সরকার এই দেশে যে অন্যায় এবং অবিচার করেছে সেগুলো আপনারা সবই জানেন। কাজেই আজকে একটা সময় এসেছে যখন এই অন্যায় এই অবিচার থেকে আমাদেরকে বের হতে হবে। এই সময় যদি আমাদের দলের কেউ এই ধরনের অন্যায় এবং অবিচারের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে যায়
তাকে আমরা দলের সদস্য হিসেবে গ্রহণ করতে পারবো না। এই ব্যাপারে জনাব তারেক রহমান পরিষ্কারভাবে আমাদেরকে বলে দিয়েছেন। আপনাদেরকে আমি জানিয়ে গেলাম, আপনাদের উপজেলা নেতৃবৃন্দ আছেন, আপনাদের জেলা নেতৃবৃন্দ আছেন, আপনারা যে কোনো রকম অভিযোগ তাদের কাছে জানাবেন, আমরা অবশ্যই তার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। এই সরকার আরেকটা খুব ভালো কাজ করেছে, সেটা হচ্ছে গতকালকে দেখলাম ডক্টর ইউনূস তিনি ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ অল পারসনস ফ্রম এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস, অর্থাৎ আমাদের দেশে যে গুম হতো, এই গুমগুলো প্রতিরোধ করার জন্য পৃথিবীতে একটা আন্তর্জাতিক আইন আছে যে কোথাও পৃথিবীর কোনো রাষ্ট্রে কোনো মানুষকে গুম করা যাবে না। এই আইনটা বাংলাদেশ বহু বছর ধরে সই করার কথা ছিল, আমাদের সরকার শেষ মুহূর্তে সই করতে পারেনি। এই 111 সরকার এসে ক্ষমতা দখল করার পর থেকে এই যে স্বৈরাচারী সরকার শুরু হলো, সেটা আর সম্ভব হয়নি। গতকালকে ডক্টর ইউনূস সেই আইনটা সই করেছে। এই নতুন এই তত্ত্বাবধায়ক সরকারকে সেটার জন্য আমরা সাধুবাদ জানাচ্ছি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগ হয়েছেন একজন অত্যন্ত স্বনামধন্য ব্যক্তি। তাকে নিয়ে শুনলাম কিছু বিভিন্ন জায়গায় কথাবার্তা হচ্ছে। কি ধরনের কথাবার্তা? তিনি খুব ভালো মুসলমান, তিনি বেশি মুসলমান, তিনি নামাজ পড়েন, তিনি ইসলামের কথা বেশি বলেন। ভাই, একজন ভালো মুসলমান যদি একটা জায়গায় বসে, সেটা আমাদের দেশের জন্য ভালো খবর। কাজে আপনারা একটা জিনিস মনে রাখবেন, আজকে জুম্মার দিনে খুতবায় শুনলাম অনেক ভালো ভালো কথা। দু একটা কথা বলি। আজকে ইসলামের যে কথাগুলো আছে, যেসব মানুষ যারা ইসলামকে ধারণ করে, যারা ইসলামকে বহন করে, তারা এতদিন এই স্বৈরাচারের আমলে দেশে নিষ্পেষিত ছিল। একজন দাড়িওয়ালা মুসলমান, একজন আলখাল্লা পড়া মুসলমানকে দেখলে বলতো যে সে রাজাকার, সে অমুক, সে তমুক, তাদেরকে বিভিন্ন রকম তকমা দিত। এই অবস্থা থেকে আজকে দেশ যখন বের হয়ে আসছে, তখন বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে যখন ভালো কিছু মানুষ বসবে, তাদেরকে নিয়ে অযথা সমালোচনা করে তাদের গতি পিছিয়ে দেওয়াটা কখনোই একটা দেশের শুভ ফল বয়ে আনবে না। আজকে ইসলামের বিচার ব্যবস্থা, আজকে এই ইসলামের বিচার ব্যবস্থা একটা ন্যায় বিচারের কথা সবসময় বলে। আজকে দেশে কোনো ন্যায় বিচার ছিল না, অথচ আমাদের ইতিহাস রয়েছে কি ধরনের ন্যায় বিচার আমাদের একসময় ছিল। একটা ছোট উদাহরণ, এটাও আমি খুতবাতেই শুনেছি, আমার নিজের বিদ্যাবুদ্ধি থেকে বলছি না, যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খলিফা ছিলেন, তার বিরুদ্ধে একটা অভিযোগ করলো একজন ইহুদি। চিন্তা করেন, তিনি খলিফা, তার বিরুদ্ধে অভিযোগ একজন বিচারকের কাছে, তিনি বিচার করছেন। অভিযোগটা কি? খলিফা বলেছেন যে একটা বর্ম, যুদ্ধের যে বর্ম, এটা তার। ইহুদি বলছে এটা তার। হযরত আলী বলছেন যেটা আমার। বিচারক জিজ্ঞেস করলেন হযরত আলীকে, এটা আপনি যে বলছেন আপনার সাক্ষী কে আছে? তিনি বললেন আমার দুই পুত্র জানেন, আমার দুই পুত্র এটা জানে। তখন বিচারক বললেন, এমন বিচার ব্যবস্থা, বিচারক বললেন যে না, আপনার পুত্র তো আপনার পক্ষেই সাক্ষী দিবে, কাজে এই সাক্ষী আমি গ্রহণ করতে পারবো না। এইটা হচ্ছে ন্যায় বিচার। আজকে আমাদের দেশের বিচার ব্যবস্থা হয়ে গেছিল এমন যে একটা সরকারি দল, সেই তাদের বিচারকরা সেখানে বসবে, তারা যা বলবে তাই করবে। বেগম জিয়াকে অন্যায়ভাবে জেল দেওয়া হয়েছে, তারেক রহমানকে অন্যায়ভাবে জেল দেওয়া হয়েছে। দেশে কোনো ন্যায় বিচার ছিল না দেখেই এটা সম্ভব হয়েছে। আজকে যখন ন্যায় বিচারের পক্ষে মানুষ কথা বলবে, আজকে যখন মানুষ সঠিক কথাটা বলবে, সেইটাকে আমাদেরকে মেনে নিয়ে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। আজকে শেখ হাসিনার বিচারের কথা আপনারা বলেছেন। শেখ হাসিনার বিচার সম্পর্কে আমি আপনাদেরকে এইটুকু বলে যেতে চাই, শেখ হাসিনার বিচার শুধু বাংলাদেশের মাটিতেই হবে না, শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক আদালতেও ইনশাআল্লাহ হবে। আন্তর্জাতিক আদালতেও
বিচার হবে। কারণ শেখ হাসিনা যেই ঘটনাগুলো ঘটিয়েছে গত 17 বছরে বাংলাদেশে, এগুলো প্রত্যেকটি ঘটনা মানবাধিকার বিরোধী আইনের মধ্যে পড়ে, আন্তর্জাতিক যে মানবাধিকার বিরোধী আইন তার মধ্যে পড়ে। আজকে আয়নাঘরের সৃষ্টি, আজকে মানুষকে খুন, রাজনৈতিক কারণে আপনি মানুষকে নিয়ে গেছেন, রাজনৈতিক কারণে আপনি মানুষকে হত্যা করেছেন, আপনি গুম করেছেন, আপনি রাজনৈতিক কারণে। আমাদের এখানে অনেক জেলখাটা নেতৃবৃন্দ আছেন, আপনাদেরকে ঘরের থেকে নিয়ে চলে গেছে। বিভিন্ন সময় আমি টেলিফোন পেয়েছি, আপনারা টেলিফোন পেয়েছেন, রাতে বাসায় থাকা যাচ্ছে না। আমাদের ছেলেরা দিনের পর দিন বিভিন্ন জায়গায় বাইরে ছিল, ঘরে থাকতে পারে না। এই যে ত্রাসের অবস্থা তৈরি হয়েছিল, এই ত্রাস থেকে আরম্ভ করে, এবং আপনি এগুলো কেন করেছেন? একটা রাজনৈতিক ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আপনি এগুলো করেছেন। কাজেই আপনার যে অপরাধ আমরা দেখেছি 36শে জুলাইয়ের পরে গণকবর পাওয়া যাচ্ছে, এইগুলো হচ্ছে এমন অপরাধ যেগুলো আন্তর্জাতিক আদালতে বিচার করার মতো, এবং ইনশাআল্লাহ শেখ হাসিনার আন্তর্জাতিক আদালতেই বিচার হবে। আমরা বলছি বারবার যে এটা নতুন একটা স্বাধীনতা হয়েছে, নতুন স্বাধীনতা অবশ্যই হয়েছে। কেন এই কথাটা বলছি? আপনারা যদি 200 বছরের ব্রিটিশদের ইতিহাস দেখেন, আপনারা যদি 23 বছরের পাকিস্তান শাসন দেখেন, আপনারা যে পরিমাণ অত্যাচার এবং অন্যায় এই শেখ হাসিনা 17 বছরে করেছে, ইতিহাস আমরা যদি গবেষণা করি আমরা দেখতে পাবো এই পাকিস্তানের শাসকরা যারা এই দেশে ছিল, ব্রিটিশরা যারা এই দেশে ছিল, এই পরিমাণ অন্যায় এবং অত্যাচার মানুষের উপরে হয়েছে কিনা এটা যথেষ্ট সন্দেহ আছে। কাজেই এই অবস্থা থেকে যখন আমাদের আমরা মুক্ত হয়েছি, এটাকে অবশ্যই আমরা দ্বিতীয় স্বাধীনতা বলবো। অনেকে বোঝাতে চাচ্ছেন, বলতে চাচ্ছেন যে না, এটাকে যদি আমরা দ্বিতীয় স্বাধীনতা বলি তাহলে 71-এর স্বাধীনতাকে ছোট করা হবে। না, কোনোভাবেই এটা সত্যি না। 71-এর স্বাধীনতা বাংলাদেশের বিজয় এনে দিয়েছে বিদেশিদের হাত থেকে, আর 24-এর স্বাধীনতা বাংলাদেশের বিজয় এনে দিয়েছে স্বৈর শাসকের হাত থেকে। এমন স্বৈর শাসক, যেই স্বৈর শাসককে সারা পৃথিবী এখন ঘৃণিত চোখে দেখে, সারা পৃথিবীর কেউ তাকে আশ্রয় দিতে চায় না। আজকে এই অবস্থার মধ্যে যখন বাংলাদেশ, তখন বাংলাদেশের সন্তানেরা তাকে হটিয়ে এই দেশকে রক্ষা করেছে। কাজে অবশ্যই এটা একটি স্বাধীনতা এবং বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। আজকে আমরা বিপ্লবের কথা বলছি, আমরা বিপ্লবের কথা এই জন্য বলছি যে আজকে বিপ্লব কখন হয়? অ্যারিস্টটলের মতে যখন একটা দেশে সাম্য নষ্ট হয়ে যায়। এই দেশে কোনো সাম্য ছিল না, কোনো সমতা ছিল না। একমাত্র আপনি যদি একটা বিশেষ দলের সদস্য হতেন তাহলে পরে আপনি সমস্ত বিচার পাবেন, তাহলে পরে আপনি সমস্ত চাকরি পাবেন, আপনি সমস্ত ব্যবসা পাবেন, সবকিছু আপনি পাবেন। সমতা বলে কিছু ছিল না। আজকে সেই অবস্থা থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছে। আজকে প্লেটো সেই কথাটা বলেছেন যে একটা সামাজিক অবক্ষয় যখন একটা দেশে তৈরি হয় তখন সেই দেশে বিপ্লবের জন্ম হয়। সামাজিক অবক্ষয় এই দেশে কি পরিমাণ ছিল আপনাদের কাউকে বলে দিতে হবে না। দুর্নীতি, বাংলাদেশে এমন দুর্নীতি ছিল যেই দুর্নীতি দিয়ে সারা বাংলাদেশের যে টাকাকে তারা বিদেশে পাচার করেছে সেই খবরও আপনারা রাখেন। কাজেই আপনাদেরকে আমার এগুলো নতুন করে আর বলার দরকার নাই। আর দুটা তিনটা কথা খালি আপনাদেরকে বলে আমি শেষ করতে চাই যে এখানে পাথর উত্তোলন আমাদের জন্য একটা অনেক বড় ব্যাপার। পাথর উত্তোলন এবং চায়ের চাষ থেকে আরম্ভ করে এই ব্যাপারগুলোতে যাতে সঠিকভাবে তেঁতুলিয়াবাসী এবং যারা বিভিন্ন সময় চাকরি হারিয়েছেন এর আগে এই সরকারের সময়, আমাদের এই যে বিষয়গুলো, তেঁতুলিয়ার বিষয়গুলো আছে, সেগুলোর দিকে অবশ্যই আমরা সামনের দিকে দৃষ্টিপাত করব। আজকে বাংলাদেশে দ্বিতীয় প্রজাতন্ত্রের শুরু হয়েছে। কাজে আগামীর কথা বলে আমি শেষ করে দিচ্ছি। আজকে দ্বিতীয় প্রজাতন্ত্র শুরু হয়েছে। বাংলাদেশের সংবিধান নতুন ভাবে লিখতে হবে। এই নতুন প্রজন্ম নতুন সংবিধান লিখে বাংলাদেশের সামনের অগ্রযাত্রা ইনশাআল্লাহ রচনা করবে। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের একজন নোবেল বিজয়ী আছে। বাংলাদেশে এমন শিক্ষা ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ তৈরি করব। বিএনপি সরকার যখন ক্ষমতা গঠন করবে, দেশনায়ক তারেক রহমান বলেছেন আপনাদেরকে সোচ্চার থাকতে যে আমরা সরকার গঠন করতে পারবো তখন যখন আমরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে, পরিশ্রমের সঙ্গে আমরা আগামী নির্বাচনের জন্য কাজ করে যাব। আমরা যখন সরকার গঠন করব,
আগামীর যে শিক্ষা ব্যবস্থা হবে, বাংলাদেশে এমন শিক্ষা ব্যবস্থা হবে যে আমাদের দেশের ছেলেমেয়েরা ইনশাআল্লাহ শুধু ডক্টর ইউনূসের একজন নোবেল বিজয়ী এই দেশে থাকবে না, এই দেশে আরো 100 জন নোবেল বিজয়ী ইনশাআল্লাহ সামনের দিকে আসবে। এই কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।